নমস্কার। আমি অর্কজ্যোতি চক্রবর্তী। এবারের আমার গল্প নতুন বিশ্বের সন্ধানে। সন 2126। পৃথিবীর চরম দুর্দিন সমাগত। কার্বন ডাইঅক্সাইডের নির্গমন বেড়ে প্রায় ঊর্ধ্বসীমায় পৌঁছেছে। তাই বিশ্ব উষ্ণায়নের ফলে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় জুলাই মাসের স্বাভাবিক তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এখানেই রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ভামগকে। সেখানকার তাবর তাবর বিজ্ঞানীরা এখন পৃথিবীবাসীদের বাঁচাবার মরিয়া প্রচেষ্টায় রত। জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের ফলস্বরূপ ভারত তথা পৃথিবীতে দেখা দিয়েছে খাদ্যাভাব। ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে বাজরা আর আলু ছাড়া অন্য কোনো খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে না। তদুপরি দূষিত বায়ু, উচ্চ তাপমাত্রা ও অতিবৃষ্টির কারণে উৎপাদিত খাদ্যশস্যের গুণগত মান ক্রমশ নিচের দিকে। তাই ভামকের ভূবিজ্ঞানীদের মতে বর্তমান প্রজন্মই হতে পারে এ ধরনীতে মানবজাতির অন্তিম প্রজন্ম। শ্রীহরিকোটা থেকে প্রায় 95 কিলোমিটার দূরে অবস্থিত পুলিকেট শহরে বসবাস করে ছোট্ট এক বাঙালি পরিবার। পরিবারটির প্রধান ব্যক্তিটির নাম দীপ্তাংশু মোদক। বছর 10 আগে ভামক্কেতেই চাকরি করতেন। মহাকাশযান চালনা করায় অসীম পারদর্শিতা ছিল তাঁর। তার পরিচালনায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফল পরিভ্রমণ করে একটি দল। তারপর মানসিক অবসাদের জন্য চাকরি ছেড়ে তিনি এখন পুলিকেট হ্রদের কিনারে একটি অনতিবৃহৎ জমিতে জৈব কৃষিকার্যে নিজেকে ব্যস্ত রাখেন। এই কাজে তার সঙ্গী তাঁরই 10 বছরের ছোট মেয়ে অর্ষিকা ও 15 বছরের ছেলে ঋষি। তাদের মা ছোটবেলাতেই গত হয়েছেন, তাই তাদের দেখভাল করেন ঠাকুমা তথা দীপ্তাংশুর মা ষাটোর্ধ্ব মৃণালিনী দেবী। মৃণালিনী দেবী সেদিন দীপ্তাংশুকে বললেন, বুঝলি বাবা, আমার শ্বাসকষ্টটা দিন দিন বাড়ছে। সূর্য শেষ কবে দেখা দিয়েছিলেন তার ঠিক নেই। চারিদিকে শুধু কালো ধোঁয়া। দীপ্তাংশু বললেন, ঠিক আছে মা, আমি শীঘ্রই তোমাকে টনবির ডাক্তারের কাছে নিয়ে যাব। দীপ্তাংশু তার ছেলে মেয়েকে নিয়ে মাঝে মধ্যে তাদের ক্রুজার বোটটিতে চেপে পুলিকেত হ্রদে মাছ ধরতে যান। সেদিনও বেরিয়েছিলেন, কিন্তু তাঁদের জালে ধরা দিল রাশিকৃত মরা মাছ। দীপ্তাংশু চমকে উঠলেন। তাহলে কি পুলিকেত হ্রদের নির্মল স্বচ্ছ জলও এবার দূষিত হয়ে গেছে? তার মেয়ে অর্ষিকা বলে উঠল, বাবা, এই মাছগুলো মরে গেছে কেন? কেউ কি এদের মেরে ফেলেছে? ঋষি বিরক্তির স্বরে বললেন, আরে বোকা, বুঝিস না, হ্রদের জলে ক্ষতিকর মৌলের পরিমাণ বেড়ে গেছে তাই। দীপ্তাংশু তার ছেলে মেয়েকে সাহস জুগিয়ে বললেন, শুধু এখানকার জলই দূষিত, বাকি সব জায়গার জল পরিষ্কারই আছে। যাই হোক, এরপর তাঁরা হ্রদের উপর দিয়ে দ্রুত নৌকা চালিয়ে বাড়ির পথে রওনা দিলেন। অন্ধকার ঘনিয়ে এলো, কিন্তু দীপ্তাংশু রাস্তা হারিয়ে এক অচেনা দ্বীপের কাছাকাছি এসে পৌঁছলেন। আর কিছুটা এগোবার সঙ্গে সঙ্গেই তাদের নৌকার ওপর একটা তীব্র সার্চ লাইট এসে পড়ল। ভেসে এলো এক ভারী কণ্ঠস্বর, আর বেশি এগোবেন না, না হলে আপনাকে আমরা গ্রেপ্তার করতে বাধ্য হব। অর্ষিকা ভয়ে কেঁদে উঠল। বাবা, এখন আমরা কি করব? দীপ্তাংশু ছেলে মেয়েকে সতর্ক করে বললেন, একদম চুপ, একটা শব্দও করো না। এরপর অতর্কিতে সামরিক পোশাক পরিহিত একদল বন্দুকধারী তাদের নৌকার পাশের জলপথ দিয়ে এসে শটান উঠে পড়ল। দীপ্তাংশু সোচ্চারে বলে উঠলেন, দয়া করে আপনারা গুলি চালাবেন না। আমি পুলিকেতের বাসিন্দা, ছেলে মেয়েকে নিয়ে হ্রদে মাছ ধরতে এসেছিলাম। কিন্তু তাতে মুশকিল আসান হলো না। দীপ্তাংশুর মুখে কালো কাপড় বেঁধে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে তারা পাড়ি দিল। দীপ্তাংশুর ছেলে মেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকলো, অনুগ্রহ করে আমার বাবাকে ছেড়ে দিন। মিলিটারির লোকগুলি স্বভাবতই কচি কাচাদের অনুরোধ উপরোধে একটুও আমল দিল না। এরপর যখন দীপ্তাংশুর মুখ থেকে কালো কাপড় খুলে দেওয়া হলো, তখন তিনি দেখলেন তিনি এক গবেষণা কেন্দ্রে। সেখানে কি বিষয়ে গবেষণা চলেছে তা তিনি আঁচ করার আগেই সরকারি পোশাক পরিহিত এক তামিল ভদ্রমহিলা তাঁকে ডেকে নিয়ে গেলেন এক বড় কনফারেন্স রুমে। দীপ্তাংশু বিচলিত হয়ে
সেই ভদ্র মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, আমার ছেলে মেয়ে কোথায়? তাদের আপনারা কোথায় ধরে নিয়ে গেছেন? ভদ্র মহিলাটি স্মিত হেসে বললেন, বিচলিত হবেন না, তারা আমাদের কাছে সুরক্ষিত আছে। আপনার সঙ্গে আমাদের মিটিং হয়ে গেলেই আপনি তাদের কাছে পাবেন। দীপ্তাংশু আপাত সম্মতি জানালেন, সারি মানে ঠিক আছে। তারপর কনফারেন্স রুমে যাদের সাথে দীপ্তাংশু দেখা হলো তাদের মধ্যে প্রধান ব্যক্তিটি তাঁর পূর্ব পরিচিত। তিনি খানিক বিস্মিত হলেন। ব্যক্তিটি হলেন প্রফেসর সি নটরাজন, ভামক্কের মুখ্য বিজ্ঞানী। দীপ্তাংশু জোরালো কণ্ঠস্বরে বললেন, কি ব্যাপার স্যার, এখানে ভামক্কে কি গবেষণা শুরু করলো আবার? প্রফেসর কিছু বলার আগেই তার কন্যা অর্থাৎ সেই তামিল ভদ্রমহিলা ডক্টর রাধিকা নটরাজন খানিক চাপা গলায় বলতে লাগলেন, দীপ্তাংশু শুনুন, এখানে আমাদের একটা খুবই গোপনীয় প্রজেক্ট চলেছে। আমরা কিছু সমান্তরাল বিশ্বের খোঁজ করছি, যেখানে পৃথিবীর মতো মানুষের বাসযোগ্য স্থান ও শ্বাস নেওয়ার জন্য নিরবিচ্ছিন্ন বায়ুমণ্ডল রয়েছে। প্রফেসরের কাছে এই নিয়ে সুবিন্যস্ত পরিকল্পনা রয়েছে। পৃথিবীর মানুষদের অন্য আরেক বসবাসযোগ্য বিশ্বে পাঠাবার উদ্দেশ্যে প্রয়োজনীয় মহাকর্ষ সম্পর্কিত সমীকরণ সমাধান করতে তিনি সক্ষম হয়েছেন। আপনাকে আমাদের সব বলার কারণ হচ্ছে, আপনি একসময় আমাদের সংস্থায় ছিলেন এবং আপনি একজন দক্ষ মহাকাশযান পরিচালক। দীপ্তাংশু মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশের সুরে বললেন, কিন্তু আপনি বোধহয় এটাও জানেন যে আমি এসব অনেকদিন হলো ছেড়েছি। তামিল মহিলাটি কিঞ্চিত হেসে বললেন, মানিকাবন মানে ক্ষমা করবেন। আপনি আমাদের সঙ্গে সহমত হলে তবেই আমরা আপনার ছেলে মেয়েকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। দীপ্তাংশু তখন প্রফেসর নটরাজনের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলেন এবং তৎক্ষণাৎ তাঁর দৃষ্টি ঘুরিয়ে ডক্টর রাধিকাকে তাদের পরিকল্পনা আরো বিস্তারিতভাবে বলতে বললেন। রাধিকা তক্ষুনি প্রদর্শন পর্দাটি চালালেন। সেখানে ভেসে উঠল মহাকর্ষ বল সংক্রান্ত কিছু সমীকরণ এবং তার সাথে মিল্কি ওয়ের কতগুলো গুরুত্বপূর্ণ জ্যোতিষ্কের কক্ষপথ ও গতিবেগ সংক্রান্ত তথ্যাদি। রাধিকা আরো বললেন, আমাদের সৌরজগতের মহাগুরু বৃহস্পতি গ্রহে প্রায় 5 আলোকবর্ষ নিকটে একটি কৃষ্ণগহ্বর রয়েছে, যেটির নাম বৃহৎ বিবর। এর ভর সূর্যের থেকে প্রায় সহস্র গুণ। কোটি কোটি বছর আগে সূর্যের মতো কোনো এক নক্ষত্রের পতনের দরুন এটির সৃষ্টি হয়েছিল। কৃষ্ণগহ্বরের স্থান-কালের সিঙ্গুলারিটি। দীপ্তাংশু রাধিকার কটা কেটে বললেন, কৃষ্ণগহ্বরের বিজ্ঞানটা আমি বেশ জানি, আপনি আপনার উপস্থাপনায় এগিয়ে যেতে পারেন। এতে কিঞ্চিৎমাত্র বিব্রত না হয়েই রাধিকা তাঁর বক্তৃতা চালাতে থাকলেন। পেরেছেন এলেই মানে কোনো অসুবিধে নেই। বৃহৎ বিবরের কাছে কিছু অস্থির ওয়ার্ম হোলের অস্তিত্ব আমরা শনাক্ত করতে পেরেছি। ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে যাওয়া এক প্রকার অসম্ভব, যেমনটি অসম্ভব ব্ল্যাক হোলের মধ্যে টাইম ট্রাভেল করা, অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যতের সম্পর্কিত ঘটনাক্রমের ধারাবাহিকতা এগিয়ে যাওয়া। দীপ্তাংশু খানিক বিদ্রূপের সুরে বললেন, ওয়ার্ম হোল, বাহ, মানে একটা পিপিলিকার আপেলের মধ্যের গর্ত দিয়ে এক পাশের বিশ্ব থেকে অন্য পাশের বিশ্বে চলে যাওয়ার মতো আর কি। রাধিকা মুচকি এসে আরো বললেন, হ্যাঁ, তবে ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে আমরা পৌঁছে যেতে পারি আরো দুটো সম্ভাব্য বিশ্বে। দীপ্তাংশু বিস্মিত হয়ে বললেন, আরো দুটো? রাধিকা বললেন, হ্যাঁ, এছাড়াও আমরা বৃহৎ বিবরের সন্নিহিত ক্লোরেক গ্রহেও জীবনের সন্ধান করতে চাই। 10 বছর আগে আমাদের এক মহাকাশ অভিযান হয়েছিল এবং সেই অভিযানে আমাদের তরুণ বিজ্ঞানী মঞ্জুনাথ সাফল্যের সঙ্গে ক্লোরেক গ্রহে অবতরণ করেন। তিনি আমাদের অনেক তথ্য পাঠিয়েছেন, যেগুলি সেখানে জীবনের সম্ভাবনার ইঙ্গিতবাহী। দীপ্তাংশু মাথা নামিয়ে কিছু একটা ভাবতে লাগলেন। ঠিক সেই সময় প্রফেসর নটরাজন বলে উঠলেন, শোনো দীপ্তাংশু, তুমি কি এই গবেষণাগারে আসার পথে বিশেষ কিছু লক্ষ্য করতে পেরেছো? দীপ্তাংশু বললেন, হ্যাঁ, এই গবেষণাগারটিতে যে মহাকাশযান নির্মিত হচ্ছে সেটা একটা পলিমার ক্যাপসুলের আকারে তৈরি। প্রফেসর নটরাজন বললেন, ঠিক তাই, মহাকাশের যে জায়গায় আমরা পৌঁছতে চাইছি সেখানে যে পেল্লায় মহাকর্ষের আমরা সম্মুখীন হব তা সামাল দেওয়ার জন্য এই ধরনের ব্যতিক্রমী আকার জরুরি। তারপর গ্রিন বোর্ডের দিকে দীপ্তাংশুর দৃষ্টি আকর্ষণ করে প্রফেসর বললেন, এদিকে দেখো, এই সমীকরণটা স্পেস টাইমের আপেক্ষিকতার সাথে কোয়ান্টাম গ্র্যাভিটির সম্পর্ক স্থাপন করতে পারে। আমি এই সমীকরণটা প্রায় সমাধান করে ফেলেছি। আমার আর একটা অনুমান যাচাই করলেই, আর তার জন্য আমার দরকার তোমাকে।
দীপ্তাংশু সমীকরণটা দেখে কিছু একটা অনুধাবন করতে শুরু করলে রাধিকা বললেন, আপনি রাজি থাকলে আপনার সঙ্গে এই মিশনে আমি, আমার সহকারী গৌতম লাল এবং আমাদের একটি স্বয়ংক্রিয় রোবট যন্ত্ররা থাকবে। দীপ্তাংশু রাজি হলেন বটে, কিন্তু মনে মনে ভাবলেন কিভাবে তার মা ও ছেলে মেয়েকে দুরন্ত মহাকাশ অভিযানের কথা বুঝিয়ে বলবেন। দীপ্তাংশু বাড়ি ফিরে এলেন তার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে। তার পরিকল্পিত মহাকাশ অভিযানের কথা জানতে পারলে ছোট্ট অশ্বিকা তার সাথে যথারীতি কথা বন্ধ করে দিল। যদিও মৃণালিনী দেবী ও ঋষি নিজেদের অবুঝ মনকে সান্ত্বনা দেওয়ার হাজারো চেষ্টা করলেন। ভামক্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে দীপ্তাংশু অশ্বিকার সঙ্গে দেখা করতে এলেন। অশ্বিকা চেঁচিয়ে উঠল, বাবা তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি, আমি তোমার সঙ্গে একটি কথাও বলতে চাই না। দীপ্তাংশু খানিক জোর করে তার ছোট্ট হাত দুটি চেপে ধরলেন। চুপ করে আমার কথাটা শোন বোকা, আমি যেখানে যাচ্ছি সেখান থেকে ফেরা হয়তো খুব মুশকিল। যদি ফিরে আসি তবে হয়তো আমার বয়স তোমার থেকে বছর 30 কম মনে হবে। কিন্তু এটা মনে রেখো, আমি যেখানেই থাকি তোমার সঙ্গে আমার যোগাযোগ থাকবেই, সুতরাং সর্বদা সজাগ থেকো। এই বলে দীপ্তাংশু সেখান থেকে চলে গেলেন। অশ্বিকা তখন কাঁদতে কাঁদতে তার খেলনাগুলোকে ঘরের দরজায় ছুটতে লাগলো। চিৎকার করে বলল, বাবা তুমি এটা পাষণ্ড। এরপর দীপ্তাংশু ছেলে আর তার মাকে বিদায় জানিয়ে চলে গেলেন ভামক্কেতে। যদিও স্বভাবতই মেয়ে তার সঙ্গে দেখা করতে এলো না। দীপ্তাংশু ভামক্কেতেই অতি দীর্ঘ মহাকাশ অভিযানের জন্য নিজেকে ধীরে ধীরে তৈরি করতে লাগলেন। যন্ত্ররা রোবট তাকে চমকিত করলো। রোবটটির সঙ্গে তার পুরো দমে আলাপ আলোচনা চলতে লাগলো। যন্ত্ররা, যার ডাকনাম রোর, জানালো তার সিস্টেম সেটিংসে 50% কম্পিউটার সায়েন্সের কারিগরি, 30% অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা বিশ্লেষণ ক্ষমতা। দীপ্তাংশু কৌতূহল প্রকাশ করলো, তাহলে বাকি 20%টা কি? যন্ত্ররা বলল, স্যার, বাকিটা রসিকতা করার ক্ষমতা। এই অতি দীর্ঘ মহাকাশ অভিযানে সবাইকে আমার ইতিবাচক রসিকতা রসে সিক্ত করে চাঙ্গা রাখাই আমার লক্ষ্য হবে। দীপ্তাংশু মাথা নাড়িয়ে সম্মতি জানালেন, রোর, সেটা যে ভীষণ দরকার। মহাকাশযান উৎক্ষেপণের দিন দীপ্তাংশুর সঙ্গে প্রফেসর সি নটরাজনের কথা হলো। প্রফেসর দীপ্তাংশুকে শুভেচ্ছা জানিয়ে বললেন, দীপ্তাংশু, তোমার কি মনে হয় না যে কোথায় কোনো অদৃশ্য জগৎ থেকে কেউ তোমাকে এই অভিযানের জন্য বেছে নিয়েছে, সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচাবার জন্য? দীপ্তাংশু কথাটা ঠিক বুঝলেন না, বরং কঠিন দৃষ্টিতে প্রফেসরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তারা কারা? এর উত্তর কিন্তু প্রফেসর দিতে পারলেন না। মহাকাশ অভিযান শুরু হলো। 200 মেট্রিক টন ওজনের অতিকায় ব্রহ্মকমল মহাকাশযানে দীপ্তাংশুর সঙ্গে রইলেন ডক্টর রাধিকা নটরাজন, ডক্টর গৌতম লাল, যন্ত্ররোরা রোবট এবং উল্লেখনীয়ভাবে বৃহদাকার শীতল চোঙে সঞ্চিত সহস্রাধিক মানবীয় নিষিক্ত ডিম্বাণু। সমস্ত পৃথিবীর মানুষদের যদি মহাবিশ্বের অন্য কোনো বাসযোগ্য স্থানে নিয়ে যাওয়া প্রাথমিকভাবে সম্ভব না হয়, তবে ওই দ্বিতীয় পদ্ধতিটির মাধ্যমে কৃত্রিমভাবে মানব উপনিবেশ গড়ে তোলার চেষ্টা করা হবে। যাই হোক, প্রবল গতিতে নিকষ কালো মহাকাশের বুক চিরে উড়ে চলল ব্রহ্মকমল। আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী মহাকাশ অভিযানে সময় প্রসারণের জন্য, মানে ধীরে ধীরে সময় পরিবর্তন, তাঁদের অতি দীর্ঘ ঘুমের দরকার হলো। মাঝে সাঝে দীর্ঘ ঘুমের পর তাঁরা উঠে পড়ে নিজেদের মধ্যে পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে গভীর আলোচনায় নিমগ্ন থাকতেন। সময় প্রসারণের ব্যাপারটাতে আলোকপাত করতে গিয়ে গৌতম বলেন, আমরা যে গতিতে এগোচ্ছি তাতে ক্রোড় রেখে পৌঁছতে আমাদের বয়স খুব একটা না বাড়লেও পৃথিবীতে আমাদের প্রিয়জনদের বয়স 15 বছর বেড়ে যাবে। তখন রোর বলল, এখানে 1 ঘন্টা পৃথিবীতে প্রায় 5 বছরের সমান। এরই মধ্যে রাধিকা জানালেন, হ্যালো সতীর্থরা, আমরা যখন অতি দীর্ঘ নিদ্রারত ছিলাম তখন আমাদের কাছে পৃথিবী থেকে কিছু ভিডিও মেসেজ এসে জমা হয়েছে। একে একে সেই বার্তাগুলি ব্রহ্মকমলের ছোট টিভি স্ক্রিনটিতে ভেসে উঠতে থাকলো। প্রথমে এলো দীপ্তাংশুর মেয়ের ভিডিও বার্তাটি। দীপ্তাংশু অশ্রু সজল চোখে দেখলেন মেয়ে অশ্বিকা বড় হয়ে উঠেছে। সে এখন ভামক্কেতে প্রফেসর নটরাজনের ছাত্রী। আপেক্ষিকতার সাথে কোয়ান্টাম গ্র্যাভিটির সম্পর্ক স্থাপনের প্রচেষ্টায় সে প্রফেসরকে
সাহায্য করছে এবং তার মা মৃণালিনী দেবী গত হয়েছেন। অশ্বিকা বলল, বাবা, জানি আমার কোনো কথাই তোমার কানে পৌঁছচ্ছে না। জেনে রেখো, আমি তোমাকে ভালোবাসি আর আমাদের আবার দেখা হবেই। এখানেই বার্তাটি আকস্মিকভাবে সে শেষ করলো। সর্বশেষে যে বার্তাটি তাদের কাছে পৌঁছলো সেটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তারা দেখল অতি বৃদ্ধ প্রফেসর নটরাজন মৃত্যু শয্যায় শায়িত। তিনি বললেন, আমি দুঃখিত, আমি সমীকরণ তার শেষ সমাধান বের করতে পারলাম না। এর জন্য আমার আরো তথ্য দরকার ছিল, যা যা কেবল কৃষ্ণ গহ্বরের ভিতরেই পাওয়া সম্ভব। তাই পৃথিবীর মানুষকে হয়তো অন্য বিশ্বে স্থানান্তকরণের প্রচেষ্টায় আমরা সাফল্য পাব না। সুতরাং কোনো বসবাসযোগ্য গ্রহ যদি আমরা খুঁজে পাই, তবে তবে সেখানে কৃত্রিম পদ্ধতিতে প্রজননের মাধ্যমে মানব উপনিবেশ গড়ে তোলার কাজই আমাদের আমাদের করতে হবে। এই মেসেজ পাওয়ার পর দীপ্তাংশু ও তার সতীর্থরা হতোদ্যম হয়ে পড়লেন। তাহলে কি পৃথিবীতে তাদের প্রিয়জনদের বাঁচানো সম্ভব হবে না? অন্তত প্রফেসরের শেষ কথা তো সেদিকে ইঙ্গিত দিচ্ছে। এ তো এক প্রকারের প্রতারণা। যিনি একসময় দীপ্তাংশুর মহাকাশ বিজ্ঞান অধ্যয়নের প্রেরণা ছিলেন, তিনি কিভাবে সমীকরণ সমাধানে নিজের ব্যর্থতার কথা গোপন করলেন? দীপ্তাংশুর মনের মধ্যে তখন শুধু প্রফেসরের সেই কথাটা বারবার খোঁচা দিতে লাগলো, কোথায় কোনো অদৃশ্য জগৎ থেকে কেউ তোমাকে এই অভিযানের জন্য বেছে নিয়েছে। যাই হোক, এর মধ্যেই রোর গণনা করে জানালো প্রফেসরের কোয়ান্টাম ডেটায় খামতি রয়েছে। ব্রহ্মকমলের ভর প্রায় 1/4 না কমালে ক্রোড় রেখে পৌঁছবার আগেই বৃহৎ বিবরের বিপুল মহাকর্ষের প্রকোপে ব্রহ্মকমল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। দীপ্তাংশু এই সফরে অধিনায়ক হিসেবে প্রস্তাব দিলেন, ব্রহ্মকমল থেকে তিনি এক প্রকার গুলতির মতো চালন কৌশলে নিজেকে মহাশূন্যে নিক্ষিপ্ত করবেন এবং চলে যাবেন কৃষ্ণগহ্বরের দিগন্তের দিকে। সঙ্গে নেবেন রোরকে। আর বাকিরা ব্রহ্মকমলের মধ্যে থেকে নির্ধারিত কক্ষপথ অনুসরণ করে বৃত্তাকার ওয়ার্মহোলের মধ্য দিয়ে পৌঁছে যাবেন ক্রোড় গ্রহে। সেখানে গড়ে তুলবেন নব মানব উপনিবেশ। রাধিকা দীপ্তাংশুর এই প্রস্তাবে সম্মত হলেন না। তিনি কিছুতেই তাদের এক অপরিহার্য ও অতি গুরুত্বপূর্ণ সফরসঙ্গীকে এইভাবে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছিলেন না। দীপ্তাংশু তবুও তাঁর সিদ্ধান্তে অনড়। তিনি রাধিকাকে বিদায় বেলায় বলে গেলেন, কাবনি, মানে শুনুন রাধিকা, আমি আপনার বাবার মৃত্যুতে শোকাহত, কিন্তু আমি আমার পরিবার, বিশেষ করে আমার কন্যাটিকে প্রাণাধিক ভালোবাসি। তাই যে বিশ্বলোকেই আমি থাকি না কেন, সমস্ত বাধা অতিক্রম করে তার কাছে আমি পৌঁছে যাব। এটা বলার মুহূর্তে হঠাৎ ব্রহ্মকমলের চারপাশ থেকে এক অত্যদ্ভুত তীব্র আলোর শিখা এসে স্পর্শ করলো। রাধিকা বললেন, আপনি ঠিকই বলেছেন। এই আলো তাঁদেরই দুটি অভ্রভেদী রথের ধ্বজা হরিয়ে তারা ভ্রাম্যমান। ওই ওয়ার্মহোল তাঁদেরই সৃষ্টি। আপনার সঙ্গে আবার আমার নিশ্চয়ই দেখা হবে, নতুন কোনো গ্রহে, সময় অক্ষের নতুন কোনো বিন্দুতে। আর মনে রাখবেন, বৃহৎ বিবরের চরম মহাকর্ষ বল আপনার ফিরে আসতে আসতে পৃথিবীতে আরো অর্ধ শতাব্দী পার করে দেবে কিন্তু। দীপ্তাংশু ঘাড় নাড়লেন। আচ্ছা, বিদায়, আবার দেখা হবে। এরপর দীপ্তাংশু রোরকে নিয়ে বিরাট কৌশলে ব্রহ্মকমলের একটি অংশকে বিচ্ছিন্ন করে নিয়ে এগিয়ে চললেন বৃহৎ বিবরের দিগন্তের অভিমুখে। কিছু পথ আসার পর প্রবল মহাকর্ষের প্রকোপ তিনি অনুভব করলেন। তার অক্সিজেন মাস্ক ও স্পেস জ্যাকেট ছাড়া বাকি সব জ্বলে ধ্বংস হয়ে গেল। রোরকে তিনি কৃষ্ণগহ্বরের মধ্যে হারিয়ে ফেললেন। প্রবল কম্পনের কারণে তিনি বেহুঁশ হলেন। মহাকর্ষ তাকে আরো ভিতরে টেনে নিয়ে চলল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে দেখলেন তিনি অসংখ্য বৃহদাকার পরস্পর সংযুক্ত ঘনকের মধ্যে আবদ্ধ। তিনি রোরকে ট্রান্সমিটার দিয়ে খোঁজার চেষ্টা করলেন। রোর, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ওভার। কিছুক্ষণের মধ্যেই কোনো এক প্রান্ত থেকে রোরের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, পাচ্ছি। আপনি দেখছেন সময়ও এখানে একটা মাত্রা। ওভার। দীপ্তাংশু সেই বৃহদাকার ঘনকগুলির বাহু বরাবর উপর নিচ ডাইনে বাঁয়ে করতে লাগলেন। তিনি দেখতে পেলেন এক একটি ঘনকে তাঁর ঘরের ছবি।
সেখানে তার ও ছোট্ট অস্মিকার বিদায় মুহূর্তের ঘটনাটি। তিনি এবার ঘনকগুলির বাহু বরাবর ক্রমাগত ডান দিকে এগোতে লাগলেন। এবার দেখলেন তার ঘরের বর্তমান মুহূর্তের ছবি। সেখানে সাবালিকা অস্মিকা পদার্থবিদ্যার সমীকরণটি সমাধানের চেষ্টা করছে। অস্মিকার চাই শুধু কৃষ্ণগহ্বরের ভিতরে কোয়ান্টাম ডেটা। সেটা হলেই প্রফেসরের অসমাপ্ত সমাধান সে বের করতে পারবে, আর ভামককে পৃথিবীর সব মানুষকে অন্য বসবাসযোগ্য বিশ্বে স্থানান্তরিত করতে সক্ষম হবে। দীপ্তাংশু রোরকে জিজ্ঞাসা করলেন, রোর, তুমি কি এখন কৃষ্ণগহ্বরে কোয়ান্টাম তথ্য অস্মিকাকে পাঠাতে পারবে? রোর উত্তর দিল, হ্যাঁ, ব্ল্যাক হোলের কোয়ান্টাম তথ্যের নির্যাস আমি বের করে ফেলেছি, কিন্তু তা পৃথিবীতে কিভাবে পাঠাবো? সিঙ্গুলারিটির জন্য কোনো কিছুই এই কৃষ্ণগহ্বর থেকে বেরোতে পারবে না। দীপ্তাংশু চোখ বন্ধ করলেন। কিভাবে তিনি এই অসম্ভব গুরুত্বপূর্ণ তথ্য তার মেয়েকে পৃথিবীতে পাঠাবেন? কারণ কৃষ্ণগহ্বরের মহাকর্ষ কাটিয়ে কোনো কিছুরই সেখান থেকে বাইরে বেরোনো সম্ভবপর নয়। তবু হয়তো তিনি সেটা পারবেন কোনো একটি পার্থিব বস্তুর মাধ্যমে, যেটিতে করে তিনি অস্মিকার মনের মধ্যে পৌঁছতে পারেন। হ্যাঁ, সেরকম একটি জিনিস তো আছে। প্রখ্যাত চিত্রকর আরকাসুর বিশ্বখ্যাত তৈলচিত্র এক নক্ষত্র খচিত নিশীথের অনুসরণে তাঁর ও ছোট্ট অস্মিকার আঁকা প্রথম ছবি। তুলির টানে ছোট ছোট সহস্রাধিক রেখার দ্বারা নির্মিত সে এক বিস্ময়কর ছবি। বড় হয়ে গেলেও অস্মিকা এখনো সেটার কাজ ছাড়েনি। সেটি তার ঘরে স্বমহিমায় বিরাজমান। দীপ্তাংশু রোরকে বললেন, আমরা মর্স কোড দিয়ে অস্মিকাকে কোয়ান্টাম ডেটা পাঠাবো। দীপ্তাংশু রোরের সাথে মর্সে এবার সেই ডেটা পাঠাতে শুরু করলেন। অস্মিকা হঠাৎ লক্ষ্য করলো সেই তৈলচিত্রটির মধ্যে কে যেন তুলি দিয়ে ক্রমাগত দাগ টানছে, ড্যাশ ডট 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 প্রভৃতি। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারলো কোনো দূর বিশ্ব থেকে কেউ তার সাথে কথা বলার চেষ্টা করছে। তাহলে কি বাবা? সে আরো মনোযোগ সহকারে পরিবর্তনগুলি মর্সে নোট করতে শুরু করলো। হ্যাঁ, এটাই তো সেই কৃষ্ণগহ্বরে কোয়ান্টাম তত্ত্ব, যা দিয়ে স্পেস টাইমের আপেক্ষিকতার সাথে কোয়ান্টাম গ্র্যাভিটির সম্পর্ক স্থাপন করা সম্ভব। সে আনন্দে চিৎকার করে উঠল, ইউরেকা, আমি পেরেছি! সে পৃথিবীর অভিকর্ষ বলকে কয়েক ঘন্টার জন্য 1000 গুণ কম করার সমীকরণ আবিষ্কার করতে পেরেছে, যাতে করে পৃথিবীর মানুষ ও তাদের বসতিগুলোকে রকেট ইঞ্জিনের মাধ্যমে মহাকাশ পথে পরিবহন করা হয়তো সম্ভব হতে পারে। এদিকে দীপ্তাংশুর কোয়ান্টাম তথ্য স্থানান্তরীকরণ সমাপ্ত হওয়ার সাথে সাথেই কৃষ্ণগহ্বরের মধ্যে সেই ঘটনা সমৃদ্ধ ঘনকগুলি কোথায় অদৃশ্য হয়ে গেল। তারপরে ঘটনা আর দীপ্তাংশুর মনে নেই। চোখ খুললে তিনি দেখলেন তিনি কোন এক অজানা গ্রহের হাসপাতালের বিছানায় শায়িত। সেই হাসপাতালের নার্সকে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আমি কোথায়? নার্সটি বললেন, আপনি এখন অস্মিকা গ্রহাণুতে। আপনার পার্থিব বয়স এখন 128 বছর। দীপ্তাংশু এবার মুচকি হাসলেন, কারণ তিনি কৃষ্ণগহ্বরের সময় প্রসারণের ব্যাপারটি আগে থেকেই জানতেন। বললেন, অস্মিকা গ্রহাণু? নার্সটি এবার বিস্মিতভাবে বললেন, হ্যাঁ, এই গ্রহাণুটি আপনার কন্যার নামে নামাঙ্কিত। আপনাকে ভামক্কের মহাকাশচারীদের দল বৃহৎ বিবরের কাছাকাছি কোনো এক স্থান থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছেন। তবে আপনার মেয়েকেও এখানে নিয়ে আসা হয়েছে। তিনি খুবই অসুস্থ, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। কিছু সময় পর আপনাকে অস্মিকার কাছে নিয়ে যাওয়া হবে। তারপর এলো সেই অশেষ আনন্দের মুহূর্তটি। বাবা দীপ্তাংশুর সঙ্গে তার কন্যা অস্মিকার আবার দেখা হলো। মুমূর্ষু বৃদ্ধা অস্মিকার সামনে এসে দাঁড়ালেন তার বাবা। যাবার সময় যেমনটা সে দেখেছিল ঠিক সেরকমই, বয়স বোধহয় বাড়েনি একটুও। সে সজল নয়নে জিজ্ঞাসা করলো, কেমন আছো বাবা? এটা শোনা মাত্র অশ্রুসিক্ত দীপ্তাংশু তার মেয়ের হাত চেপে ধরে বললেন, আমি ঠিক আছি। তারপর কিছুক্ষণ বাবা মেয়ের অনেক দিনের জমা কথার কিছুটা হলো বটে, কিন্তু ক্লান্ত হয়ে অস্মিকা ঘুমিয়ে পড়ল। দীপ্তাংশু হাসপাতালের ঘরটি থেকে বেরিয়ে এলেন। তারপর সেদিন পৃথিবীতে তার ঘরের মতো হুবহু এক ঘরের বারান্দায় বসে বাঁক খেয়ে যাওয়া অদ্ভুত এক দিগন্তের দিকে তাকিয়ে তিনি গভীর চিন্তায় নিমগ্ন হলেন। তিনি বুঝতে পারলেন, এই যে ওয়ার্ম হোলের সৃষ্টি, কৃষ্ণগহ্বরের মধ্যে পঞ্চমাত্রা সম্পন্ন ঘনকে আবদ্ধ হয়ে তার পরিবারের ঘটনাবলীর অতীত, বর্তমান, ভবিষ্যতের সময় ভ্রমণ ও সেখান থেকে তার এভাবে বেঁচে অস্মিকা গ্রহে চলে আসা, এসব কিছুই তাঁরাই নিয়ন্ত্রণ করেছেন।
আমরা যাদের অসীম অনন্ত শক্তি বলে মনে করে থাকি, তাদেরকে অসীম ক্ষমতা সম্পন্ন সেই সর্বশক্তিমান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললে বোধহয় ভুল হবে না। প্রফেসর এদেরই ইঙ্গিত দিয়েছিলেন। এরাই তো একাধারে কারিগর বিশ্বকর্মা, অতি উন্নত প্রযুক্তিবিদ, যারা দীপ্তাংশুকে বেছে নিয়েছেন মুমূর্ষু পৃথিবীর অধিবাসীদের বাঁচাতে, ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে এক নতুন বিশ্বের সন্ধান দিয়ে। দীপ্তাংশু আবার উঠে পড়লেন পরবর্তী মহাকাশ অভিযানের জন্য। ডক্টর রাধিকা ও গৌতম লাল তো তার জন্য প্রতীক্ষা করে আছেন ক্রোড়েগ্রহে। সেখানে নতুন মানব উপনিবেশ তৈরির কাজ হয়তো তারা শুরুও করে দিয়েছেন, নতুবা তারা দীপ্তাংশুর প্রতীক্ষায় এক অতি দীর্ঘ নিদ্রায় রত। নমস্কার।